নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প। গল্পের নাম দেবতা। শুনতে থাকুন আজকের গল্প দেবতা। পুকুরে ঘোলাটে জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নিম গাছের ছায়ায় বসেছিল নিরাপদ। বিড়িটা নিভে গেছে, সেটাকেই ঠোঁটে চেপে আদর করছে সে। তার লুঙ্গির ট্যাকে দেশলাই আছে, বিড়িটা আবার জ্বালতে পারে কিন্তু জ্বালবে না। নিম গাছের ছায়ায় বড় শান্তি, মনে হয় ঈশ্বরের স্নেহ। পাশেই চড়চড়ে চামড়া পোড়া রোদ। পুকুরটায় বড় জোর 1 কোমর জল, অবশ্য মোটকু গড়াইয়ের ডুব জল হবে। তাও যে এই জল আছে যথেষ্ট। গোটা বৈশাখ মাসে এক ছিটেও বৃষ্টি হয়নি। গত হাটবারে এই পুকুরে জাল দিয়ে মেজবাবু মাছ বিক্রি করে গেছে 1800 টাকার। চোরের রাজত্ব, সব শালা চোর, চতুর্দিকে চোর। আমার এত মাছ, মোটে 1800 টাকা, এই বলে বারবার আক্ষেপ করছিলেন মেজবাবু। একবার নয় 3 বার জাল টানা হয়েছে, যাতে আর একটা মাছও বাকি না থাকে। মেজবাবুর চোখে ফাঁকি দেওয়া শক্ত, কাজ বোঝে, দরকার হলে নিজে পুকুরে নেমে জাল টানতেও পারে। নিরাপদ জানে এই পুকুরে আর মাছ নেই। সেও সেদিন জাল ধরেছিল, নগদ পেয়েছে 4টে টাকা আর 8 কিলোটাক মৌরলা মাছ। কিন্তু একটা ব্যাপারে নিরাপদের খটকা রয়ে গেছে। সবাই জানে এই পুকুরে কচ্ছপ ছিল 2টো, একটা সেদিন ধরা পড়ল, আর একটা গেল কোথায়? সে শালা আগে ভাগেই পালিয়েছে। কিন্তু কচ্ছপ তো ডেরা ছেড়ে নড়ে না। সেদিন থেকে নিরাপদের একটা নেশা হয়ে গেছে, যখন তখন পুকুরের ধারে এসে বসে থাকে। এই কচ্ছপের সমস্যাটার মীমাংসা না করতে পারলে তার জীবনে আর সুখ নেই। যাবে কোথায় বুকুর বেটা? পুকুরে থাকলে একবার না একবার মাথা তুলবেই। কচ্ছপের জাত, মানুষের হাতে ধরা পড়ে চিত না হলে ওদের নিয়তি পূরণ হয় না। পুকুর বেচা হয়ে গেছে, এখন এই পুকুরে হঠাৎ নেমে পড়লে চুরির দায় দিতে পারবে না কেউ। অনেকক্ষণ ঘোলা জলের দিকে চেয়ে থাকলে চোখও যেন ঘোলা হয়ে আসে। এই সময় নিরাপদ এসে উপস্থিত। এই হলো আরেক নিরাপদ, এর নাম নিরাপদ মিস্ত্রি। আর যে বসে আছে সে নিরাপদ সাঁপুই। অন্যরা বলে 1 নম্বর 2 নম্বর। 2 নম্বর নিরাপদ অত্যন্ত উত্তেজিত, চেঁচিয়ে বলল, ওরে যাচ্ছে যাচ্ছে, নদী দিয়ে যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ, নদী দিয়ে, দেখতে যাবি না? নিরাপদ ধর্মর করে উঠে বসল। এই সংবাদে সৌজন্যে বিড়িটা ধরিয়ে ফেললো আবার। তারপর দুজনেই ছুটল। সুধন্য সুধন্য বসেছিল বাগানে। এই বাগানে ফুল ফোটে না, এখানে কোনো ফলবান বৃক্ষ নেই। বাঁধের ধারে জমি, বছরের এই সময়টায় বাগান চাষ শেষ করবার কথা। সুধন্য লাগিয়েছিল উচ্ছে আর রাশিয়ান বিট। বৃষ্টি হলো শীতকালে, যখন কেউ বৃষ্টি চায় না। আর চৈত্র বৈশাখে 1 ফোঁটা জল নেই। বোঝো তাহলে বাগান চাষের কি অবস্থা। তরবরিয়ে বেড়েছিল উচ্ছের চারা, আর মোটা গাছ করে উঠেছিল রাশিয়ান বিটের ডগা। গোসাবার কোঅপারেটিভ এই জিনিসের ভালো দাম দেবে বলেছিল, কিন্তু এখন নুন লাগা কেঁচোর মতো সেগুলো নেতিয়ে পড়ে আছে। এমন ছন্ন ছাড়া বাগান সুধন্য তার বাপের জন্মেও দেখেনি। সুধন্য আপন মনে কথা বলে, এ ভগবান, ক্যানিং এর নিত্যানন্দর যেন কলেরা হয়, ওর বউটা যেন বিধবা হয়। বুঝুক সে মাগি,
বিধবা হওয়ার কি যন্ত্রণা! ওর বড় মেয়েটাকে যেন কোনো মোল্লার ছেলে ভাগিয়ে নিয়ে যায়। ওটে 20 টাকা হাওলা চেয়েছি, তাও দিলে না। উল্টে মুখ ঝামটা দিলে 5 জনের সামনে। নিত্যানন্দর মেজ ছেলেটা অন্ধ হোক, ওর ছোট ছেলেটা লোকালের নিচে কাটা পড়ুক, শুধু বড় ছেলেটাকে তুমি বাঁচিয়ে রেখো হে ভগবান। সে দুটো বিয়ে করেছে, সে বেঁচে থেকে নরক যন্ত্রণা ভোগ করুক। নিত্যানন্দ মরলে আমি 5 শিখের পুজো দেব, কেউ জানবে না কিসের পুজো দিচ্ছি। বলবো সে একটা মানত ছিল আমার। সাধু বাবার কাছে, সাধু বাবার কাছে এই কথাটা বলা যায় না। সাধু বাবা, তুমি কেন নিত্যানন্দর পেট জ্বালা রোগের জন্য মাদুলি দিলে? এটা ধরো তোমার উচিত হলো? ওরা যাক না, ক্যানিং এ কত ডাক্তার কবরেজ আছে। কাছারি বাড়ির পাশ দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে আরেকজন সুধন্য। বুকের খাঁচাটা দেখলেই বোঝা যায় এক সময় চেহারাটা কি ছিল। একবার নাকি একটা মাঝবয়সী বাকি গাছ সে খালি হাতে টেনে উপড়ে তুলেছিল। এই সুধন্য দাস, বাগানের একলা আলাপচারী, সুধন্য বৈরাগী। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ গো? তুই যাবি না? বসে আছিস যে? নদী দিয়ে যাচ্ছে। নদী দিয়ে যাচ্ছে? এখনো তো উজান পড়েনি। আরে হ্যাঁ, যাচ্ছে, দেখবি তো, ছুটে আয়। বাগানে সুধন্য একটু দ্বিধা করলো, তার এখনো কথা শেষ হয়নি। তবু সে উঠে পড়ল, একটু জোরে পা চালিয়ে ধরে ফেললো অন্য সুধন্যকে। মজা খালের কানাচে কানাচে ধোল কলমি শাক তুলছে মঙ্গলা। এক আঁটি শাক তোলে আর একটু করে বসে জিরোয়। তার নিজের পেটটাই ফুলে ঢোল। যে কোনো দিন, যে কোনো সময় তার সপ্তম সন্তানের জন্ম হবে, এখন তখন অবস্থা। কাছেই বসে নিষ্কর্মার মতো কাদা ঘাঁটছে তার পঞ্চমা মেয়ে। মঙ্গলা মাঝে মাঝে ধমকাচ্ছে, আরে ছুড়ি, হে পেতনি, এদিকে আয়, শাকগুলো তোল বলছি। সে কথা কানে নেই। নাড়া, আজ তোর মুখ ভাঙবো। খেতে চাস? মুখের নাড়া জেলে দেব। মেয়েটা তার মাকে বিশেষ পাত্তা দেয় না। গলায় এখন সেরকম জোর নেই মঙ্গলার। তাছাড়া মেয়ে জানে মা এখন আর ছুটে এসে তাকে ধরতে পারবে না। এখান থেকে সিকি মাইল দূরে মঙ্গলাদের ঘর। মাঝে মাঝে খরো চোখে মঙ্গলা তাকাচ্ছে তার বাড়ির দিকে। এত দূর থেকে কিছুই দেখা যাবে না, তবু মঙ্গলা নজর রাখতে চায়। এই সময়টা বড় খারাপ। এই সময় পুরুষ মানুষ বারমুখ হয়। প্রত্যেকটা বাচ্চা জন্মাবার সময় মঙ্গলা দেখেছে তার স্বামী আড়ম্বর সেই সময় অন্য মেয়ে মানুষের কাছে গিয়ে চোখ করে। সে আঁতুড়ে ঢুকলে বৈরাগী পাড়ার বিধবা শৈলীকে ডেকে আনে বাড়ির কাজের জন্যে। কেন, সে ছাড়া কি আর কেউ নেই? ওই শৈলীটা তো পুরুষ কাকি, সে তো ঘুরঘুর করে সময় বোঝে। শাকের বোঝাটা মাথায় তুলে উদর ভারে অলস গমনা হয় মঙ্গলা। মেয়ের দিকে একবার জ্বলন্ত চোখে তাকায়। হাসুক না, হাসুক না একবার খাবার সময়। খালের উল্টো পার দিয়ে ছুটে যাচ্ছে এক দঙ্গল নারী পুরুষ। মঙ্গলা সেদিকে তাকায়। কি ব্যাপার, কারুকে সাপে কেটেছে নাকি? গতকালই বাঁধের ধারে একটা কালার দেখেছিল। এই গরম পড়ল, এবার শুরু হলো ওনাদের উপদ্রব। এই, তোরা কোথায় যাচ্ছিস রে? ওই জঙ্গল থেকে বেরিয়ে এলো আর একজন মঙ্গলা। এর শরীরে এখনো চাঞ্চল্য আছে, কারণ এর গর্ভের সপ্তম সন্তানটির বয়স হলো মাত্র 6 মাস। ও কাকি, দেখতে যাবে না? আমরা সবাই নদীর ধারে যাচ্ছি। আমার মাথায় যে বোঝা, বাড়িতে রেখে না এলে। ওইখানেই ফেলে রাখো না, পরে এসে নেবে। মঙ্গলা এবার করুণ ভাবে মেয়ের দিকে তাকিয়ে বলে, ও কুড়োই, একটু এসে ধর না মা,
দুজনে হাত লাগিয়ে ঝাঁ করে বাড়িতে রেখে আসি। কিন্তু মেয়ে ততক্ষণে তার কাদার তৈরি খেলাঘরই নিজের পায়ে মারিয়ে দিয়ে ছুট দিয়েছে নদীর দিকে। নাও শাকের বোঝাটি মাথায় নিয়ে মঙ্গলা এদিক ওদিক তাকায় অসহায় ভাবে। এখানে ফেলে যাবে? যদি অন্য কেউ নিয়ে যায়? যদি মানে কি, দেখলে কেউ নিয়েই যাবে। কথায় বলে দক্ষ লোককে বিশ্বাস নেই। এতক্ষণ পরিশ্রম করে সে শাকগুলো তুলেছে। এই সময় তার স্বামী আড়ম্বর ছুটে যায় তার পাশ দিয়ে। তাকে দেখে মঙ্গলা বলল, হুগো হুগো, শুনছো? এটা একটু ধরো না, ঝর্তি বাড়িতে রেখে এসো। আড়ম্বর দাঁড়ায় না, ধমক দিয়ে বলে, তুই বাড়ি যা, তোকে আসতে হবে না। সঙ্গে সঙ্গে মঙ্গলা মাথা থেকে বোঝাটা ফেলে দিল মাটিতে। খাওয়ার বেলা সবাই, আর কাজের বেলা সে একা। সবাই যাবে, সে যাবে না? এইসব দক্ষ লোকগুলো এমনই হয়। মঙ্গলা মেদিনীপুরের মেয়ে, তার শরীরেও রাগ আছে। যথাসম্ভব জোরে জোরে সে হাঁটতে থাকে নদীর দিকে। শুক্রবার ছাড়া বাকি দিনগুলো হাটতলা খা খা করে। শুধু খোলা থাকে বিষ্টুর মুদিখানা। সেখানে চা পাওয়া যায়। সামনেই একটা বেঞ্চ পাতা। ওই মুদিখানারই এক পাশে পার্টি অফিস আরএসপির। প্রতি হাটবারে সিপিএম ও কংগ্রেসের কয়েকজন এসে ঘোরাফেরা করে। এখনো পার্টি অফিস খুলতে পারেনি এখানে। এই মুদিখানায় হাটবার ছাড়া অন্যদিন দু একটি খদ্দেরও আসে কিনা সন্দেহ, বিশেষত এই বৈশাখ মাসে। কিছুই করবার নেই বলে বিষ্টু এমনি দোকান খুলে রাখে। ধারে 2-4 কাপ চা বিক্রি হয়। হাট খোলার একেবারে দক্ষিণ প্রান্তের একটি বন্ধ দোকানের পেছনের দরজা দিয়ে প্রত্যেক দিন সকাল থেকে বিক্রি হয় হাঁড়িয়া, 1 গিলাস 8 আনা। ফর খেলার পয়সা লেনদেনও হয় সেখানে। ফর খেলায় ধার চলে না, কিন্তু হাঁড়িয়া ধারে পাওয়া যায়। ধান নিয়ে শোধ করা চলে। খরা ঋতুতে কেউ কেউ 1 বস্তা ধানও খেয়ে ফেলে। হাঁড়িয়ার দোকানে 3 জন, চায়ের দোকানে 3 জন। চায়ের দোকানে বসে আছে প্রাইমারি মাস্টার জয়হরি, কাঠের কারবারি জয়হরি। আর কিছু করে না জয়হরি। প্রাইমারি মাস্টার জয়হরি বলল, লঞ্চের আওয়াজ শুনছি, 9:30 বেজে গেল নাকি? দোকানদার ভেতর থেকে উত্তর দিল, না না, কোনো ইরিগেশন না, পুলিশের লঞ্চ টঞ্চ হবে। কাঠের কারবারি জয়হরি বলল, হ্যাঁ গো, কাল 7টায় মাছের লঞ্চ গিয়েছিল। দোকানদার উত্তর দিল, ফুলমালার ইঞ্জিন বিগড়ে ছোট মোল্লাখালির ধারে বসে গেছে শুনলাম। কিছু করে না জয়হরি বলল, মেজবাবু পুকুর বেচলো, 3,000 মাটি কাটলো, 4 টাকা করে রোজ দিয়েছে, এর একটা বিচার হবে না? সবাইকে তো বলে দিয়েছি 8 টাকার কম নেব না, ওরা 4 টাকায় নামলো কেন? সেই তো কথা। বাসন্তীর লঞ্চ ঘাটায় নন্দবাবুর সঙ্গে আমার দেখা হয়েছিল। কে কে 4 টাকায় কাজ করতে রাজি হয়েছে তাদের নাম লিখিয়ে রেখেছ? নন্দবাবু আমায় বলবেন? ও তো নিরাপদ মিস্ত্রি, আর নিরাপদ সাঁপুই, আর নিরাপদ দাস, আর নিরাপদ জানা, এই 4 জন। কেন কেন ওরা 4 টাকায় রাজি হলো? নন্দবাবু আমায় বললেন, মাঝে মধ্যে এখানে আসি যাই, লোকেরা বলে হাতে কোনো কাজ নেই, ঘরে ভাত নেই, তাই আমার কোনো দরকার না থাকলেও 2-4 জনকে কাজ দিই। তা বলে 4 টাকায় খাটাবে? স্বভাব স্বভাব, জমিদারি নেই, তবু এখনো মেজাজটা আছে। তুমিও তো তুমিও তো নন্দবাবুর সামনে মেজবাবু মেজবাবু বলে হাত কচলে নমস্কার করলে দেখলুম। আমার 1 বস্তা ধানের দরকার ছিল, তাই মেজবাবুর কাছে দিয়েছে দিয়েছে ধান। বাবু বললে, তুই পাগল হয়েছিস জয়হরি? আর আমি এখানে ধান রাখি? চতুর্দিকে লোভী আর চোর গিসগিস করছে,
দেখ গে, আমার গোলায় 4-5টা এত বড় বড় ফুটো। দোকানদার ভিতর থেকে হেসে উঠল। সবাইকে বলে দিতে হবে, 8 টাকা রোজের কমে কেউ যেন এবার মাঠে না নামে। এদিকের লোকেরা শুনলেও ওই বাঙাল পাড়ার লোকগুলো শুনবে না। ওরা যা পায় তাতেই রাজি হয়ে যায়। না না, নন্দবাবুর জমিতে কেউ যেন চাষে হাত না দেয়। আরে বাঙাল পাড়ার লোকগুলো ভারী তেড়িয়া। বাঙাল পাড়ার সাধু বাবা, বাঙাল পাড়ার সাধু বাবা কিন্তু আমার ছেলেটাকে প্রাণে বাঁচিয়েছেন। মহাদেবের কি খবর গো, সেরে উঠেছে? না, গোসাবাই নিয়ে গেছে। যদি কিছু হয় বাঁচার আশা কম। নন্দবাবু 4 টাকা রোজে কাজ করিয়ে গেল, আর তোমরা অমনি মেনে নিলে? নন্দবাবু বলল লোকগুলোর ঘরে ভাত নেই, তাই কাজ দিলাম, নইলে আমার এখন মাটি কাটাবার দরকার ছিল না। সে কথা তোমরা বিশ্বাস করলে অমনি? আমি তো যাইনি, নিরাপদও গেছে কাজ করতে। দোকানদার আবার হেসে উঠল। এই, তুমি ফিকফিক করে হাসছো কেন গো? দোকানদার বলল, ভূপেন গড়াই মেজবাবুর কাছ থেকে 12 বিঘের প্লট কিনেছে। এর মধ্যে হাসির কি আছে? মেজবাবুর চেয়েও ভূপেন গড়াইয়ের টাকার জোর বেশি। ও কিসের শব্দ? অত লোক ছুটছে কেন? ও কিসের শব্দ? তাহলে কি এসে গেল? তাই তো মনে হচ্ছে। চলো চলো দেখে আসি। ঠকাঠক করে চায়ের গিলাসগুলো নামিয়ে রেখে ছুটে গেল ওরা 3জন। দোকান খোলা রেখে দোকানদারও গেল। তাড়ির দোকান থেকে ওরাও ছুটে এলো। হেলে গরুগুলোকে স্নান করাচ্ছে ভূপেন গড়াইয়ের পুকুরে। 10টি বেশ স্বাস্থ্যবান বলদ স্নান করাচ্ছে ও বাড়ির রাখাল। তার নাম কেন্ন, বয়স 11। কিন্তু কেন্নকে দেখায় 7 বছরের বালকের মতো। বলদগুলো কিন্তু তাকে বেশ মানে। রোদ্দুরে পোড়া পিঠগুলো পরম আরামে ভিজিয়ে নিচ্ছে গরুরা। পুকুরের অন্য পারে স্নান করছে 3-4 জন নারী পুরুষ। পাড়ার লোকেরা এই পুকুরে স্নান করে। কাজেই এত বড় নদী, কিন্তু কোনো কাজে লাগে না। কামটের ভয়ে কেউ স্নান করতেও নামে না নদীতে। জলের অভাবে ফসল শুকিয়ে গেলেও এই নদীর জল আনা যায় না জমিতে। এমন নুন পোড়া জল, শুধু মাছ চাষের কিছু সুরাহা হয়, এই যা। খড় ফেলে টালি বসানো হচ্ছে ভূপেন গড়াইয়ের বাড়িতে। বর্ষা আসবার আগেই কাজ শেষ করে ফেলতে হবে। কাজ করছে 3জন ঘরামি, নিত্যানন্দ জানা, নিত্যানন্দ দলুই আর নিত্যানন্দ দাস। উঠোনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে তদারকি করছে ভূপেন গড়াই নিজে। খালি গা, চেক লুঙ্গি, বাঁ হাতের মধ্যমায় একটি পলার আংটি। ভূপেন গড়াইয়ের পিঠের ডান দিকে অনেকখানি মাংস খুবলে নেওয়ার দাগ। ওইখানে তাকে বাঘের থাবা মেরেছিল। সে অনেককাল আগের কথা, যখন ভূপেন গড়াই অন্যদের সঙ্গে নৌকো নিয়ে জঙ্গলমহলে যেত কাঠ আনতে। তখন ওইসব কারবারে ঝুঁকি যেমন ছিল, লাভও ছিল তেমনি। 2জন ঘরামি ঘরের চালে বসে কাজ করছে, আর বুড়ো যোগানদার ঘ্যাস ঘ্যাস করে চুলকে যাচ্ছে উরু। গরম পড়লে এই বৃদ্ধের সারা গা পাঁজরায় ভরে যায়। সেই জন্য লোকের নাম দিয়েছে ঘেউ নিতাই। ভূপেন গড়াই বলল, ও নিতাই দা, একটু হাত লাগাও, চটপট করো। কখানা টাইল তুলতে যে সারাদিন লাগিয়ে দিলে। উপর থেকে একজন নিত্যানন্দ বলল, তোমার ছাউনির 2খানা বাঁশ পাল্টানো দরকার গো বাবু, কমজোরি হয়ে গিয়েছে। ভূপেন গড়াই বলল, সে কি রে, একেবারে নতুন বাঁশ, এই তো পয়লা বৈশাখে ধরিয়েছি। ঘেঁষো নিতাইয়ের বেশ রসবোধ আছে। চুলকুনি থামিয়ে সে বলল, তুই কি বলছিস রে নিতাই? কত পয়লা বৈশাখে ভূপেনের বংশবৃদ্ধি হলো, মনে নেই? তুই বলছিস সে বাঁশ পাল্টাতে? ভূপেন গড়াইও হাসিতে যোগ দিল।
পাঁচটি কন্যা সন্তানের পর গত বছরই তার প্রথম ছেলে জন্মেছে। কেউ সে কথার উল্লেখ করলেই সে খুশি হয়। ভূপেন উপরের উদ্দেশ্যে বলল, কি গো, আজ শেষ হবে তো? মনে হচ্ছে আজ বিকেলের দিকেই বাদলা নামবে। আজ বৃষ্টি নামবে? তোমার মুখে ফুল চন্দন পড়ুক গো গড়াইদা। আজ বৃষ্টি নামুক। আজ শেষ হবে না, দুদিনের কাজ। 8 টাকা করে দিচ্ছি, একটু ভালো করে মন দিয়ে কাজ করো। আজ বৃষ্টি নেমে গেলে আজ বৃষ্টি নামবে? হ্যাঁ, দেখিস, আমি বলছি। এক বান্ডিল বিড়ি বাজি রইল। 5খানা টালি উপরে তুলে দিয়ে ইয়েও নিতাই বলল, বাজির একটা বিড়ি এখন হাগাম দেবে নাকি গো? ভূপেন গড়াই তখন সদ্য একটা বিড়ি ধরাতে যাচ্ছিল। তার এই একটা স্বভাব, কেউ বিড়ি চাইলে সে মুখের উপরে না বলতে পারে না। কিন্তু এখন বিড়ি দিলেই এরা কাজ বন্ধ করবে। ফ্যাসাদ কম নয়। মজুরি ঠিক গুনে নিবি, কিন্তু কাজও দ্বিগুণ না হোক, দেড়া তো করবি অন্তত। বিড়ি বাড়িয়ে দিয়ে ভূপেন গড়াই বলল, যত রাতই হোক, আজ কিন্তু কাজ শেষ করে দিয়ে যেতে হবে, এই আমার সাফ কথা। কিন্তু 3 দিনের কাজ গো, একদিনে হয় কখনো? আমায় কাজ শেখাচ্ছ? আমি কাজ জানি না? নিজে হাত লাগাবো, দেখবে। উপর থেকে একজন নিত্যানন্দ আকাশ পাঠানো গলায় চেঁচিয়ে উঠল, এসে গেছে, এসে গেছে, ও গড়াইদা, সব লোক ছুটছে। কি হলো, কি হলো, কি হলো বললি? এসে গেছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এসে গেছে। এসেছে তো কি হয়েছে, মাথা কিনে নিয়েছে নাকি? নে নে কাজ কর। সবাই দৌড়চ্ছে নদীর ধার দিয়ে। যাক না যাক, তোরা কাজ কর, দুপুরে মুড়ি দেব, 1 বান্ডিল করে বিড়ি দেবো সবাইকে। আজই যদি কাজ তুলে দিস। কে শোনে কার কথা? ঘরের চাল থেকে প্রায় গড়িয়ে নেমে এলো 2 নিত্যানন্দ। ঘেউ নিতাই দৌড় দিয়েছে তার আগেই। রূপেন গড়াই আর কি করে, সেও ছুটলো ওদের পিছু পিছু। পুকুরের গরুগুলোকে ফেলে রেখে ফিরনও চলে গেছে একটু আগে। হুড়মুড় করে সব বাড়ি থেকে বেরিয়ে আসছে নারী পুরুষ। ওই সব জায়গায় মুহূর্তে খবর উঠে যায়। তাছাড়া লঞ্চের আওয়াজ তো আছেই। শিশু, বৃদ্ধ, নারী, এমনকি অসুস্থরাও বাদ রইল না কেউ। এমন দৃশ্য তো কেউ কোনোদিন দেখেনি। কাতারে কাতারে মানুষ নদীর দুধারে। প্রবল বাতাস দিচ্ছে কদিন ধরে। সেই বাতাসে মেঘ উড়ে যায়। আকাশ পরিষ্কার। পরপর 3টি লঞ্চ আসছে নদী দিয়ে। একটা পালতোলা নৌকো ভয়ের চোটে তাড়াতাড়ি পাল নামিয়ে ফেলে তীরের দিকে ফেরবার চেষ্টা করলো। অনর্থক একজন সময় কাটাবার জন্য খাপড়া জাল ফেলেছিল, সেও জাল তুলে নিয়ে স্থির চিত্র। 3টি লঞ্চেই অনেক সুসজ্জিত মানুষ রয়েছে। রয়েছেন রাজপুরুষেরা, তাদের অনুগত ঠিকাদারেরা এবং পুলিশ বাহিনী। মাঝখানে লঞ্চটিতে ঘুমিয়ে আছেন দেবতা। তার পাশে কয়েকজন শ্বেতাঙ্গ দেহরক্ষী। সামনের ও পেছনের লঞ্চে সাংবাদিক, ফটোগ্রাফার, রেডিও টিভির কর্মীদের সর্বক্ষণ ব্যস্ত ভঙ্গি। একটা শুশুক একসঙ্গে 3টি লঞ্চের উপদ্রবে দিশেহারা হয়ে হঠাৎ মাথা তুলে আবার ডুব দিল। দুপারে লোকজন হাত পা ছুড়ে পাগলের মতো চিৎকার করছে। ভক্তবৃন্দের জয়ধ্বনিতে ঘুম ভেঙে গেল দেবতার। তিনি অর্ধেক নিমিলিত চোখে ঘাড় ঘুরিয়ে দুপাশ দেখলেন। তারপর এত অভ্যর্থনার উত্তরে তিনি জলদ গম্ভীর কণ্ঠে গর্জে উঠলেন, আলুম।